আম গাছের মুকুলের থেকে যখন মুকুলগুলো ফুটে ঠিক এই মুসুর ডালের আকার নেবে, এই সাইজ নেবে, তখন তার কি পরিচর্যা। ঠিক তেমনি সেই গুটিগুলি যদি এই মটর দানার সাইজ নেয়, তার কি পরিচর্যা। আবার কিছু আম গাছে সদ্য মাত্র গুটি ধরতে শুরু করেছে, তার কি পরিচর্যা। আবার কিছু আম গাছের সদ্য মাত্র মুকুল থেকে ফুল ফুটতে শুরু করেছে, তার কি পরিচর্যা। আর এসব নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং বলবো আম গাছের যে সমস্ত মুকুলগুলো এসেছে, সেই সমস্ত মুকুলের থেকে গুটি কিন্তু বিভিন্ন পর্যায়ে এক একটি গাছে এক এক রকমভাবে রয়েছে। সেই সমস্ত গুটিগুলোকে এক একটি গাছের ক্ষেত্রে ঠিক একটু আলাদা পরিচর্যা করতে হবে। কিন্তু সব পরিচর্যায় কিন্তু মানে আজকের বলে দেওয়া যে সমস্ত পরিচর্যা সমস্ত আম গাছগুলোর ক্ষেত্রে কিন্তু করতে হবে, তবে সেটা সময়ে বা সেই গুটিগুলোকে দেখে নিয়ে। আর সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। যাদের ছাদ বাগানে বেশ কয়েকটি ভ্যারাইটির আমের গাছ রয়েছে এবং সেই সমস্ত আমের গাছের থেকে মুকুল এসে যাওয়ার পর যেভাবে গুটি ধরতে শুরু করেছে, তাতে এক একটি গাছের এক একটি পর্যায়ে কিন্তু গুটি সেট হয়ে রয়েছে। আর সে সমস্ত গুটির যেহেতু পরিচর্যা কিছুটা পার্থক্য, মানে এ সময় আম গাছকে কয়েকটি প্রোটেকশান দিতে হবে এই কারণে, এই সমস্ত গুটি যেন হলুদ হয়ে ঝরে না পড়ে, পোকামাকড়ের হাত থেকে এবং রোগ পোকা থেকে যেন গাছকে বাঁচানো যেতে পারে, মানে এই গুটিগুলোকে যেন বাঁচানো যেতে পারে, তার জন্যই কিন্তু পরিচর্যা। আর সেই পরিচর্যা করতে গিয়ে এক একটি গাছের ক্ষেত্রে এক একটি জিনিস ব্যবহার করতে হবে, তার জন্যই কিন্তু পরিচর্যা। আর সেই পরিচর্যা করতে গিয়ে এক একটি গাছের ক্ষেত্রে এক একভাবে করতে হবে, মানে সমস্ত উপাদানই একই থাকবে, শুধু খালি সময়ের পার্থক্য অনুযায়ী, মানে গুটির অবস্থা দেখে এই পরিচর্যা কিন্তু করে নিতে হবে। তাই প্রথমে যেটা করে নিতে হবে, যেহেতু সমস্ত মুকুল প্রায় ফুটে গেছে, ফুটে গিয়ে গুটির প্রথম পর্যায়ে রয়েছে, আবার গুটি মটর দানার সাইজ নিয়েছে, আবার কিছু ফুল এখনও ফোটা বাকি রয়েছে, তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন এই মুকুলগুলোর উপরে জল স্প্রে করতে হবে। জল স্প্রে করতে হবে এই কারণেই, এই যে সমস্ত মুকুল শুকিয়ে গেছে বা ঝরে যাবে আর যে সমস্ত দানাগুলো টিকে যাবে, তাদেরকে সুরক্ষা দিতে বা তাদের স্বাস্থ্য ভালো করতেই কিন্তু এই জল স্প্রে করতে হবে, এই কারণে যেন পোকামাকড় না লাগতে পারে। এবং এই সমস্ত যে মুকুলগুলো, এরা কিন্তু যদি ঝরিয়ে দেওয়া না যায়, তাহলে কিন্তু এই যে আমের গুটি রয়েছে, এই আমের গুটিতে যে পরিমাণে পুষ্টির দরকার সে কিন্তু কম পাবে, তার কারণ এরাও কিন্তু কিছুটা পুষ্টি গ্রহণ করবে। তাহলে প্রথমে আমাদের কাজ কি করতে হবে, গাছের মধ্যে প্রতিদিন ঠান্ডা জলের স্প্রে করতে হবে। এছাড়া করতে হবে গাছের মিডিয়াতে যেন সবসময় ময়েশ্চার থাকে। এই মুহূর্তে কিন্তু গাছের মিডিয়াকে একবারে শুকনো খটখটে হতে দেওয়া যাবে না। বিশেষ করে এই যে আমের গাছটিতে দেখছেন, এই আমের গাছটিতে যে গুটিগুলো কিন্তু সাইজ হয়ে গেছে মটর দানার সমান। সুতরাং এই গাছটিকে দিয়ে দিতে হবে কীটনাশক এবং ফাঙ্গিসাইড। কীটনাশক ফাঙ্গিসাইড আপনারা দিয়ে দেওয়ার পর, যেহেতু মটর দানার সাইজ হয়ে গেছে, সুতরাং দিয়ে দিতে হবে আরেকটি খাবার। সেটা কি, সেটা আসছি পরে। ঠিক তেমনই এই গাছটির ক্ষেত্রে দেখুন, সমস্ত মুকুল ফুটে গিয়ে কিন্তু গুটি ধরেছে এবং সে সমস্ত গুটি কিন্তু প্রায় মসুর ডালের মতন হয়ে গেছে। এই গাছের ক্ষেত্রে মানে বেশিরভাগ গাছের ক্ষেত্রেই কিন্তু আমরা এই সময় কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি।
বা করতেই হবে আমাদেরকে। কেন করতে হবে? কীটনাশক ব্যবহার করতে হবে এই কারণে, এ সময় যে সমস্ত পোকারা আম গাছের উপর আক্রমণ করে তারা কিন্তু এই আমের মুকুল বা এই গুটির নিচে বসে তারা রস চুষে খাবে এবং সেখানে তাদের ডিম পেড়ে লার্ভা তৈরি করে থুয়ে যাবে। এতে যখন এই সমস্ত গুটি বড় হবে তার ভিতরে কিন্তু মানে আম যখন পরিপক্ক হবে তখন দেখা যাবে তার ভিতরে পোকা রয়েছে। আবার এই সমস্ত পোকার কারণে কিন্তু এই সমস্ত গুটি হলুদ হয়ে ঝরে পড়তে পারে। এছাড়া ফাঙ্গিসাইড দিতে হবে এই কারণে, যেহেতু দীর্ঘদিন থেকে এদেরকে ফাঙ্গিসাইড দেওয়া হচ্ছে না, ফাঙ্গাস দমন করা হচ্ছে না, সুতরাং এই যে ওয়েদারের তারতম্য, এই ওয়েদারের তারতম্যের কারণে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে, যার জন্যই দিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড। ঠিক তেমনই আবার এই যে আম গাছটিতে দেখুন, এই আম গাছটিতে সদ্য মাত্র কিন্তু মুকুল ফুটতে শুরু করেছে। এই আম গাছটির ক্ষেত্রে কিন্তু এখন আর কোনো পরিচর্যা করা যাবে না। তাহলে এই আম গাছটিকে যখন আমরা কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করব, তখন কিন্তু এই গাছটিকে একটু সরিয়ে আমাদেরকে ব্যবহার করতে হবে। এছাড়া গাছের মধ্যে যেন পুষ্টির অভাব দেখা না দেয়, তার জন্য দিয়ে দিতে হবে কিন্তু টবের মাটিতে খাবার। আমি এই গাছগুলোতে আজ থেকে 10-15 দিন আগে একটি খাবার দিয়েছিলাম, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। সেই খাবারের মধ্যে কি ছিল? সেই খাবারের মধ্যে ছিল বোরন 05234 এবং হচ্ছে বায়োভিটা এক্স। যেহেতু বোরন বায়োভিটা এক্স আজ থেকে 15 দিন আগে এই গাছগুলোতে দিয়ে দেওয়া হয়েছিল, সুতরাং এখন কিন্তু আমাদেরকে এই সমস্ত গাছকে দিয়ে দিতে হবে একটি খাবার, এবং সেটা অবশ্যই তরল খাবার। সেই খাবার হিসেবে আপনারা যদি জৈবভাবে দিতে চান তাহলে দিয়ে দেবেন সবজির খোসা ভেজানো জল, যার মধ্যে পাকা কলার খোসা, পেঁয়াজের খোসা, আলুর খোসা অবশ্যই থাকতে হবে, সেটা দিয়ে দিতে পারবেন টবের মাটিতে। আর যারা জৈব রাসায়নিক দুটোকেই দিতে চাইছেন, আপনারা কিন্তু সেই সবজির খোসা ভেজানো জলের সঙ্গে 05234 1 লিটার জলের অনুপাতে 2 গ্রাম যদি 05234 মিশিয়ে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই সমস্ত গুটিগুলো পুষ্টির অভাবে হলুদ হয়ে ঝরে পড়বে না বা পুষ্টির অভাবে পড়ে যাবে না। যেহেতু বোরন এবং অনুখাদ্য মানে বায়োভিটা এক্স গাছগুলোতে আজ থেকে 15 দিন আগে দেওয়া হয়েছে, সুতরাং এই গাছগুলোতে কিন্তু বর্তমানে বায়োভিটা এক্স বা বোরনের প্রয়োজন নেই। তবে প্রয়োজন রয়েছে জিঙ্কের। জিঙ্ক সালফেট আমরা এই সমস্ত পরিচর্যা করে নেওয়ার 1-2 দিনের মধ্যেই আমরা গাছগুলোর উপরে 1 লিটার জলে 1.5 গ্রাম অনুপাতে মিশিয়ে গাছগুলোতে কিন্তু স্প্রে করে দেবো। কোন গাছগুলোতে স্প্রে করব? এই সমস্ত গাছগুলোতে, যে সমস্ত গাছের গুটি সেট হয়েছে বা গুটি মটর দানার আকার নিয়েছে। এখানে আরেকটি খাবারের কথা শুরুতেই আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট গাছকে দিয়েছিলাম মুকুল অবস্থাতে। এখন কিন্তু গাছের ফলের বা গুটির কোষ প্রাচীরকে শক্ত করা, বৃন্তকে শক্ত করতে দিতে হবে ক্যালসিয়াম। কিন্তু এই ক্যালসিয়ামের সোর্স হিসাবে আমাদেরকে দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট। কিন্তু কোন পর্যায়ে ক্যালসিয়াম নাইট্রেট দিতে হবে, এই গাছটির ক্ষেত্রে কিন্তু আমরা এখনই ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে দিতে পারবো। ঠিক তেমনই আবার এই ধরনের গাছের ক্ষেত্রে, মানে এই যে মুকুল থেকে গুটি সেট হয়ে সবে মাত্র মসুর ডালের আকার নিয়েছে, এই সমস্ত গাছে কিন্তু দেওয়া যাবে না। এই সমস্ত গাছকে দিতে হবে যখন এর গুটিগুলো মটর দানার আকার নেবে, তখন আমাদের দিয়ে দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট এবং তার 1-2 দিন পরে প্ল্যানফিক্স। আপনারা যখন টবের মাটিতে তরল খাবার ব্যবহার করবেন, ঠিক তার পরের দিনই কিন্তু আপনারা হিউমিক অ্যাসিড মিশ্রিত জল গাছে দিয়ে দেবেন। তার কারণ হচ্ছে এই সমস্ত গাছ যেহেতু এখন গুটি ধরেছে বা গুটির থেকে বড় হবে, সুতরাং তাদের শেকড় যেন খুব ভালো মতন থাকে এবং সে সমস্ত শেকড়ের মাধ্যমে গাছ যেন খাবার গ্রহণ করতে পারে, তার জন্য কিন্তু দিয়ে দিতে হবে হিউমিক অ্যাসিড। আমি আমার ভিডিওতে যে সমস্ত স্প্রেগুলো আপনাদেরকে করতে বললাম, মানে কীটনাশক, ফাঙ্গিসাইড, ক্যালসিয়াম নাইট্রেট, পিজিআর, সবই কিন্তু আপনাদেরকে করতে হবে 2-3 দিনের ব্যবধানে। তবেই কিন্তু গাছ সঠিকভাবে সঠিক মাত্রায়
সেই সমস্ত ওষুধপত্র বলুন, খাবার বলুন, খুব সহজেই গ্রহণ করতে পারবে। এইটুক পরিচর্যা যদি আমরা ঠিক এভাবে গাছ ধরে ধরে করতে পারি, আশা করব গাছের থেকে গুটি হলুদ হয়ে ঝরে পড়বে না এবং গুটিগুলোর থেকে পরিপূর্ণরূপে আম তৈরি হয়ে যাবে। আর এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে এ ধরনের নিত্য নতুন ভিডিও বা পর্যায়ক্রমে আম গাছ লেবু গাছের উপর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া একটি লাইক কমেন্ট করবেন, এতে আমার ভিডিও দেওয়ার উৎসাহ বাড়বে। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।